আমি আমার আগের যে একটা ভিডিও করেছিলাম সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিতর্কের শেষ কোথায়, টাইটেল ছিল সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিতর্কের শেষ কোথায়। এখানে বলেছিলাম যে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম। এখানে দুজন কমেন্ট করেছেন, একজন হচ্ছেন হাবিবুর রহমান, তিনি বলছেন যদি তারা অসফল হয় এখনো তারপরেও কিন্তু তারা ছাড় পাবে না, অসহায় ভুল হলেই ছাড় পাবে না, ক্ষমা আছে। আর আরো একটা কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন এমডি সাদেক, তিনি বলছেন সংস্কার অপ্রয়োজনীয়, আকাঙ্ক্ষা যা আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, যারা নির্বাচন পরিচালনা করবে তারা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখতে হবে। নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংশোধনী আনবে, কারণ নির্বাচনের পরে সরকার এসব বাতিল করে দিতে পারে। প্রিয় দর্শক, আমার সামনে ল্যাপটপ ছিল, আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে শোনালাম। আমি অনেকের ভিডিও দেখে থাকি, ফরহাদ মজহার, তাকে আমি ব্যক্তিগতভাবে তার যে মেধা এবং তার যে পরিমাণ তিনি বিজ্ঞ, আমি এই জন্য ওনার ভিডিওগুলো দেখি। সব ব্যাপারে ওনার সাথে আমি একমত হবো এরকম না, আমারও হয়তো ওনার সবকিছু গ্রহণ করতে হবে এরকম না, কিন্তু তার ভিডিওগুলো আমি দেখি, কারণ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন। ডক্টর জাহিদুর রহমান, তিনি মূলত একজন চিকিৎসক, কিন্তু তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অসাধারণ ব্যাখ্যা তিনি করেন, এবং ওনার কথাগুলো শুনে মনে হয় যে তিনি আমি যেগুলো বলতে চাই বলতে পারছি না সেই কথাগুলো তিনি বলে দিয়েছেন। সাংবাদিক মাসুদ কামাল, ওনার ভিডিও আমি দেখি, আরো অনেকের ভিডিও দেখে হয়তো আমি কিছু বলার চেষ্টা করি, বা আমার হয়তো চিন্তাধারাগুলো হয়তো অনেক সময় পরিবর্তিত হয় ওনাদের ভিডিওগুলো দেখার পরে, প্রভাবিত হই। তো ডক্টর জাহিদুর রহমান উনি বলছেন একটা ভিডিওতে যে ওনাকে অনেকে প্রশ্ন করছেন যে যদি কোনো কারণে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাহলে যারা এখন সংবিধান সংশোধনের কথা বলছেন সবারই ফাঁসি হবে, তো সেই ক্ষেত্রে কি উপায়, এটাই যে সংবিধান নতুন করে লিখতে হবে? তো তিনি বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না যে সংবিধান নতুন করে লিখলেও যদি তারা আবার আসে তাহলে সে একই পরিণতি ভোগ করতে হতে পারে। যদি এরকম হয়, যদি এটা তিনি বলছেন যে এটার কোনো সম্ভাবনাই নাই এবং আমাদের সজাগ থাকতে হবে। তো প্রিয় দর্শক, এখন আমি আমার নিজে ব্যক্তিগত কথাগুলো একটু বলি। এখানে যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন, আপনাদের মূল্যবান মতামতের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি ভিডিও করার পরে আমার কোনো যুক্তি আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে না হয় তাহলে আপনারা যুক্তি যদি পাল্টা যুক্তি দেন, আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, আপনাদেরকে উৎসাহিত করবো। প্রয়োজনে আমি আমার ভুল স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই। যদি আমার কোনো মতামত মনে হয় যে না, আমি আপনার যুক্তির কাছে আমি পরাজিত হয়েছি, আমার কাছে মনে হয়, আমি সেই ক্ষেত্রে আমি আমার ভুল স্বীকার করবো। তো এখন আগের যে ভিডিওটা আমি করেছিলাম তারপরে আমার কিছু কথা মনে হলো, এই বিষয়টা আসলে আমার মাথায় পরবর্তী সময় এসেছে। তো তার আগে আমি সংবিধানের যে 7 অনুচ্ছেদ এটা একটু পড়ে শোনাচ্ছি। আমার সামনে ল্যাপটপে আমি ল্যাপটপ ওপেন করে রেখেছি, আমি এখানে একটু পড়ে শোনাচ্ছি। 7 ক 1 সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7 ক 1 কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খ এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 2 কোন ব্যক্তি 1 দফায় বর্ণিত ক কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা খ কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা। 3 এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। প্রিয় দর্শক, বাংলাদেশের সর্বোচ্চ দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। 7 খ সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। প্রিয় দর্শক, 142 অনুচ্ছেদটা আমরা একটু দেখে নিই তাহলে। 142-এ যাহাই থাকুক না কেন এখানে বলা হচ্ছে, 142 অনুচ্ছেদটা আমরা একটু দেখে নিচ্ছি। 142 হচ্ছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবে, তবে শর্ত থাকে যে
অনুরূপ সংশোধনের জন্য আনিত কোন বিলের সম্পূর্ণ শিরোনাম এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না। তারপরে সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য 2/3 ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না। উপরিউক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের 7 দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে। প্রিয় দর্শক, এখানে আমার নিজস্ব কিছু কথা একটু বলে নিতে চাচ্ছি যে রাষ্ট্রপতির কাছে 7 দিনের জন্য পাঠানো হয়। 7 দিনের মধ্যে তিনি সম্মতি না দিলে ধরে নেওয়া হবে যে তিনি সম্মতি দিয়েছেন। এটা হচ্ছে 142 ধারাতে আছে। আবার 2/3 মেজরিটি আপনার থাকলে আপনি কোনো সংবিধানে কোনো অনুচ্ছেদ সংশোধন করতে পারেন, কোন ধারা সংশোধন করতে পারেন। আবার রাষ্ট্রপতি কিন্তু অসম্মতি জ্ঞাপন করতে পারেন না, তিনি আবার সংসদের কাছে ফেরত পাঠাতে পারেন সংশোধনের জন্য, কিন্তু তিনি অসম্মতি জ্ঞাপন করতে পারেন না। এখন 142 অনুচ্ছেদে যাই থাকুক না কেন 7 ক ধারা অনুযায়ী আপনি কিন্তু সংশোধন করতে পারবেন না। 7 ক ধারা অনুযায়ী আপনি সংশোধন করতে পারবেন 142 থাকার পরেও, অর্থাৎ তাহলে জিনিসটা কি, এটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? আচ্ছা, এটাই গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সংশোধন করতে গেলে প্রথমত 7 ক থাকার পরে তো সংশোধনই করা সম্ভব না, তারপরেও 2/3 মেজরিটি আপনি সংবিধান সংশোধন করতে গেলে 2/3 মেজরিটি লাগবে। তাহলে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব নাই, তাহলে তারা কিভাবে সংশোধন করবেন? এই যে একটা বিতর্ক হচ্ছে, সংশোধন নাকি নতুন সংবিধান লিখতে হবে। এখন তো আমার মনে হচ্ছে সংবিধান সংশোধনের তাহলে কোনো সুযোগ নাই, কিভাবে এটা সংশোধন করবেন? আপনার তো পার্লামেন্টে আপনার উপস্থিতি নাই, আপনার অংশীদারিত্ব নাই, তাহলে আপনি কিভাবে সংশোধন করবেন? এখন আপনি একটাই তাহলে উপায় আছে, সেটা হচ্ছে যে বিপ্লবী সরকার, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, আপনি নতুন কনস্টিটিউশন যদি আপনি গ্রহণ করেন, নতুন সংবিধান লিখেন। কিন্তু সংশোধন, আমার তো কোনো সংশোধন করার সুযোগ নেই, তার চেয়ে বরং সুযোগ আছে আপনি জনগণের বিপ্লবের অভিপ্রায়, আপনার জনগণের আকাঙ্ক্ষা, যেটা ফরহাদ মাসাদ তার প্রথম দিন থেকে তিনি সেটা বলে আসছিলেন। প্রথমে আমি ব্যাপারটা সেভাবে গ্রহণ করিনি, কিন্তু ওনার প্রতিদিন ওনার ভিডিওগুলো দেখার পরে আমারও সেটাই এখন মনে হচ্ছে। এবং তিনি বলছেন যে এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু বিপদে পড়বেন। এবং এটার কিছু নমুনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। শেখ হাসিনা এখন আবার দাবি করছেন তিনি পদত্যাগ করেন নাই বলেন সেইভাবে করি নাই যেভাবে করা উচিত। প্রিয় দর্শক, এখানে আরো একটা কথা আছে যে শেখ হাসিনা পদত্যাগের পরে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে যাহাই থাকুক না কেন, মানে যে কারণে পদত্যাগ করুন না কেন, পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। তো সেই হিসাবে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার পরেও কিন্তু শেখ হাসিনা প্রথমত তিনি দাবি করছেন যে পদত্যাগ করি নাই বা সেইভাবে করি নাই, তার ছেলে দাবি করছে তিনি পদত্যাগ করেন নাই। পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো সেই হিসাবে তো তাহলে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী থাকার কথা। তো এই সংবিধানের অধীনে তো আবার ডক্টর ইউনূস তিনি শপথ নিয়েছেন, তাহলে তো আমার মনে হয় যে সংবিধান সংশোধন করার সুযোগ নেই, কারণ 2/3 মেজরিটি আপনার নাই। আবার 7 ক সেই হিসাবে তো সংশোধন করার সুযোগ আমি দেখতেছি না। তো সেই ক্ষেত্রে এখন তাহলে উপায় কি? উপায় তাহলে একটাই, যেটা ফরহাদ মাসাদ প্রথম দিন থেকে বলে আসছিলেন, যে জনগণের অভিপ্রায়, বিপ্লবের অভিপ্রায়, নতুন সংবিধান। আর আরেকটা কথা তিনি বলছেন যে ফাঁসির কথা, যেটা বললাম যে সবাইকে তো ঝুলাবে, ফাঁসি দিবে। আসলে ব্যাপারটা তো এরকম আশঙ্কা থাকার যথেষ্ট কারণ আছে। সংবিধান পরিবর্তন করলেও যে এই ধরনের আশঙ্কা থাকবে না তা না, কারণ একটু আগে যেটা এমডি সাদেক ভাই যে একটা কমেন্ট আমার আগে ভিডিওতে করলেন যে পরবর্তী সরকার এসে তো আবার এগুলো বাতিল করে দিবে, বা আগের 72 সংবিধান রিস্টোর করলো, বা সর্বশেষ পঞ্চদশ সংশোধনী পরে তো আসলে এটা আমাদের সংবিধান, এটা কোনো সংবিধানই নাই। যে দর্শক, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আসলে হয়তো একটু সমস্যা হচ্ছে। তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, গুরুত্বপূর্ণ অনেক কথা বলার সময় আসলে বিদ্যুৎটা চলে গেছে। তো সেই হিসাবে তো মনে হয় যে সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। তাহলে উপায় কি? উপায় তাহলে দুইটা, একটা হচ্ছে যে সংবিধান সংশোধন বা পরিবর্তন বা নতুন সংবিধান লেখার চিন্তা, এটা টোটালি বাদ দেওয়া, যা আছে তাই। নির্বাচিত পার্লামেন্ট এসে যদি মনে করে যে এই সরকারকে বৈধতা দেবে, অন্তর্বর্তীকালীন সরকারকে তাহলে বৈধতা দিবে, না হলে আপনাদের কপালে যা থাকার তাই হবে। গতকালকে একজনে বলছেন যে 5 বছরের বিএনপি শাসনের পরে আপনারা 2 বছরের ফখরুদ্দিনকে মানিয়ে নিলেন, আর 15 বছর 7 মাসের এই স্বৈর শাসনের পরে আপনারা মানে 1.5 মাসও হয়নি, আপনারা পাগল হয়ে গেছেন, সময় কেন দিবেন না? এখন যদি পরবর্তী সরকার সেটাকে বৈধতা না দেয়, তাহলে তো আরেক বিপদ। তো সেটা রিস্কি, আপনারা দেখা গেল বর্তমান সংবিধান রেখে দিলেন। অথবা আমার যেটা এখন মনে হচ্ছে যে সংস্কারের কোনো সুযোগ নেই, সংশোধনের কোনো সুযোগ নেই, 7 ক ধারার পরে কোনো সুযোগ নাই। 142 অনুচ্ছেদে যাই থাকুক না কেন, আমি সংবিধান বিশেষজ্ঞ না, তারপরে যেটুকু আমার কমন সেন্স যেটুকু বলে, আপনারা সংবিধানটা পড়ে আপনারাও আপনাদের মানে মতামত দিতে পারেন।
সংশোধনের কোনো সুযোগ নাই। তাহলে উপায় কি? তাহলে তো উপায় একটাই, নতুন সংবিধান লেখা। এবং নতুন সংবিধান আপনি লিখতে পারেন কি কারণে? যে জনগণের একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটা বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লবের আকাঙ্ক্ষা। ইরানের বিপ্লবের পরে কি তার আগে সংবিধান আছে? না, তাদের আগে সংবিধান নাই। তো প্রিয় দর্শক, বিদ্যুৎ চলে গেছে, আসলে কথা বলা যাচ্ছে না এখন, ভাবছিলাম একটু কথা বলবো। তো আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা বলবেন। হয়তো সংবিধানে আমাদের আরো অনেক ভিডিও করতে হবে, আরো অনেকগুলা আরো কথা হয়তো বলতে হবে। তো প্রিয় দর্শক, এখনকার মতো এই পর্যন্তই।